আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জলসীমার কাছে দুটি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তেজনা বিশ্বকে পরমাণু যুদ্ধের ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা এভিয়াতার ডেভিড নামের এক ইসরায়েলি ব্যক্তির ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। নতুন এই 1 মিনিটের ভিডিও প্রকাশ করা হয়। ফিলিস্তিনি ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানকে একটি পৈশাচিক ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। মায়ানমারে জান্তার বিমান হামলায় বিদ্রোহীদের দখলে থাকা রুবি খনি কেন্দ্রিক একটি শহরে অন্তত 13 জন নিহত হয়েছেন। বুর্কিনা ফাসোর উত্তর পূর্বাঞ্চলে সপ্তাহের শুরুতে দুটি হামলায় কয়েক ডজন সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণভাবে মুক্তি মিলবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তেজনা বিশ্বকে পরমাণু যুদ্ধের ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জলসীমার কাছে দুটি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই নির্দেশকে বিশ্ব পরিস্থিতি নাটকীয় মোড় বলে মনে করছেন অনেকেই। রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছে, বিশ্ববাজারে উদ্বেগ ছড়িয়েছে, আর ন্যাটোর মিত্র দেশগুলো সতর্ক অবস্থানে রয়ে গেছে। সেই সঙ্গে ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির শঙ্কা আবারও ঘনীভূত হচ্ছে। ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট দৃশ্যপট পরিবর্তন করতে পারে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জোরদার হচ্ছে। গত বৃহস্পতিবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ যুক্তরাষ্ট্রে সতর্ক করে দিয়ে বলেন, কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি এই সতর্ক বার্তা দেন। মেদভেদেভের এই বক্তব্য দারুণ চটে যান ট্রাম্প। এরপরই তিনি রাশিয়ার কাছে সাবমেরিন মোতায়েনের সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। মেদভেদেভের এই বক্তব্যকে ট্রাম্প বোকামিপূর্ণ উস্কানিমূলক হুমকি বলে উল্লেখ করেছেন। মেদভেদেভ এবং ট্রাম্পের কথার লড়াই, স্নায়ুযুদ্ধের সময়ের পারমাণবিক অস্ত্রের ব্যবহার। ট্রাম্প তার এই পদক্ষেপকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপস্থাপন করলেও এটি স্নায়ুযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের নেওয়া সবচেয়ে সাহসী পারমাণবিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন মস্কোকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। সেই বার্তা হলো, মস্কো উস্কানিমূলক হুমকি সহ্য করবে না ওয়াশিংটন। ইসরায়েলের জিম্মির 1 মিনিট নতুন ভিডিও প্রকাশ করল হামাস। ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা এভিয়াতার ডেভিড নামের এক ইসরায়েলি ব্যক্তির ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। শুক্রবার 1 আগস্ট নতুন এই 1 মিনিটের ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে ইসরায়েলি ওই জিম্মিকে একটি সরু কংক্রিটের সুড়ঙ্গের ভেতরে দেখা গেছে। এজেদিন আল কাসাম ব্রিগেডের ভিডিওতে 2023 সালের 7 অক্টোবর আটককৃত এক দাড়িওয়ালা ব্যক্তিকে দেখা গেছে। এএফপি সহ ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো তার নাম এভিয়াতার ডেভিড বলে জানিয়েছে। 24 বছর বয়সী এভিয়াতার হামাসের হামলার সময় ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি দক্ষিণ ইসরায়েলের নোভা সঙ্গীত উৎসবে যোগদান করেছিলেন। গত ফেব্রুয়ারির শেষের দিকে হামাসের প্রকাশ করা আরও একটি ভিডিওতে দেখা যায় এভিয়াতার এবং গিলবোয়া দালাল নামের দুইজন একটি গাড়ির ভেতরে কয়েক মিটার দূরে একটি জিম্মি মুক্তি অনুষ্ঠান দেখছে। 2023 সালের হামলায় মোট 251 জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে এখনো 49 জন গাজায় বন্দী আছেন। ইসরায়েলের বাহিনীর দাবি, এদের মধ্যে 27 জন ইতোমধ্যেই মারা গেছেন। দ্বিরাষ্ট্র সমাধানকে পৈশাচিক ষড়যন্ত্র বলল ইরানের আইআরজিসি। হামাসের প্রাক্তন পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহর প্রথম বার্ষিকী উপলক্ষে শনিবার এক বিবৃতিতে আইআরজিসি এ কথা জানায়। বিবৃতিতে বলা হয়, গাজার নির্যাতিত জনগণকে পানি, খাদ্য এবং ওষুধের মতো মৌলিক সম্পদ থেকে বিরত রাখার ক্ষেত্রে জায়নিস্ট সরকারের অপরাধের ধারাবাহিকতা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। আইআরজিসি আরও বলেছে, মানবাধিকার সমর্থক বলে
বলে দাবি করা কিছু পশ্চিমা দেশের নীরবতা এবং সমর্থন সত্ত্বেও এই বড় এবং অমানবিক অপরাধগুলো জায়নিস্ট শাসনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ ছড়িয়ে দিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ঘৃণ্য ও জঘন্য জায়নিস্ট শত্রু এবং তার শয়তানি সমর্থকদের কল্পনার বিপরীতে আল-আকসা স্টর্ম অভিযানটি প্রতিরোধের ইতিহাসের একটি নির্দিষ্ট সময়ে কেবল একটি ঐতিহাসিক ঘটনা এবং অলৌকিক ঘটনা ছিল না, বরং আল-কুদসের মুক্তির পথে শহীদদের, বিশেষ করে ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের বিশুদ্ধ রক্তের নিশ্চয়তা নিয়ে। এটি ছিল এই যুদ্ধক্ষেত্রের ভাগ্য নির্ধারণের জন্য একটি অপারেশনাল কৌশল। মায়ানমারে রুবি খনির শহরে জান্তার বিমান হামলা, নিহত অন্তত 13। মায়ানমারে জান্তার বিমান হামলায় বিদ্রোহীদের দখলে থাকা রুবি খনি কেন্দ্রিক একটি শহরে শনিবার অন্তত 13 জন নিহত হয়েছেন, এক স্থানীয় বাসিন্দা ও সশস্ত্র বিরোধী গোষ্ঠীর এক মুখপাত্রের বরাত দিয়ে এএফপি শনিবার এ তথ্যও জানিয়েছে। 2021 সালে সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। এই সময় গণতন্ত্রপন্থী গেরিলারা দীর্ঘদিন ধরে সক্রিয় জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে একত্র হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। প্রথম দিকে এদের বিচ্ছিন্ন প্রতিরোধ কার্যকর ছিল না, কিন্তু 2023 সালের শেষ দিকে সম্মিলিতভাবে আক্রমণ শুরু করে তারা বিপুল এলাকা দখল করে নেয়, যার মধ্যে রুবিওর ব্যবসার কেন্দ্র মোগোক শহরও রয়েছে। মায়ানমার মূল্যবান রত্ন, পাথর ও দুষ্প্রাপ্য খনিজ পদার্থে সমৃদ্ধ, যা সব পক্ষের কাছেই অত্যন্ত কাঙ্ক্ষিত। এই সম্পদ মূলত প্রতিবেশী চীনে বিক্রি করে যুদ্ধের খরচ যোগানো হয়। এএফপি জানিয়েছে, জান্তার কোনো মুখপাত্রের সঙ্গে এই হামলার বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সকাল 8টার দিকে এই হামলা চালানো হয়। এতে হামলাস্থলে 7 জন নিহত ও পরে আরো 6 জন আহত অবস্থায় মারা যান। বুর্কিনা ফাসোর উত্তর-পূর্বাঞ্চলের সপ্তাহের শুরুতে 2টি হামলায় কয়েক ডজন শূন্য বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একটি স্থানীয় সূত্র ও 2টি নিরাপত্তা সূত্র শুক্রবার এএফপিকে এ তথ্য জানায়। একটি আঞ্চলিক নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে আবিদজান থেকে এএফপি জানায়, সোমবার দারগো গ্রামের একটি সামরিক ইউনিটকে লক্ষ্যবস্তু করে একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী একটি বড় ধরনের হামলা চালালে উভয় পক্ষের কয়েক ডজন লোক নিহত হয়। অপর এক নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, বিদ্রোহীরা সোমবার দৌরি ও গরম শহরের মধ্য দিয়ে যাওয়া একটি সরবরাহ বহরের উপর দ্বিতীয় হামলা চালায়। সূত্রটি জানায়, ওই হামলায় বেশ কজন বেসামরিক নাগরিক ও সৈন্য নিহত হয়েছে। বিশেষ করে সরবরাহ পরিবহনকারী ট্রাক চালকরা এতে নিহত হয়। একটি সড়ক পরিবহন কোম্পানির একজন ব্যবস্থাপক সরবরাহ বহরে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় 20 জন চালক ও তাদের শিক্ষানবিশ এতে নিহত হয়েছে। আল কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম মঙ্গলবার সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি মালি ও নাইজারে সক্রিয়। গোষ্ঠীটি ইঙ্গিত দিয়েছে, তারা 40 জন বুর্কিনাবে সৈন্য হত্যা করেছে। জাতিসংঘ বলেছে, জেএনআইএম গোষ্ঠীটি সাহেল অঞ্চলে সবচেয়ে প্রভাবশালী হুমকি হয়ে দাঁড়িয়েছে। মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারবে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণভাবে মুক্তি মিলবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার জুলাই শহীদদের স্মরণে রাজধানীর উত্তরার আজমপুরে বিএনপির সমাবেশে তিনি একথা বলেন। আওয়ামী লীগের শাসনামলে সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন আমরা তাদের রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব। আওয়ামী ফ্যাসিস্টরা এই দেশকে ধ্বংস করতে তাদের প্রতি ঘৃণা তৈরি করুন। তারা যেন আর কোনোদিন ফিরে আসতে না পারে, ফিরে এসে যাতে আমাদের ছেলেদের হত্যা করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।